আমি রিসেন্টলি একটা পডকাস্টে ছিলাম যেখানে হোস্ট নাফিস সেলিম আমাকে জিজ্ঞেস করে রিটায়ারমেন্টের জন্য আসলে কত টাকা দরকার। আমার উত্তরটা ছিল এরকম। 2-2.5 মিলিয়ন ডলার ইজ সেফ। তুমি যদি বাংলাদেশ কনভার্ট করতে চাও তাহলে আমি বলবো 60 কোটির আশপাশে যাইতে হবে, 70 কোটির আশপাশে যাইতে হবে। বাংলাদেশের ক্ষেত্রে কেন 60 কোটি টাকা সেফ রিটায়ারমেন্ট অ্যামাউন্ট বলছি আমি, এটা নিয়ে মানুষ তারপরে আমাকে ইচ্ছা মতো কমেন্টে ধুইছে এবং আমি মানুষকে খুব একটা দোষ দিই না। ইনফ্যাক্ট আমি মজা তো পাই নাই, বাট মানে রাগ করছি এরকমও না। বাট কেন হয়েছে এই ব্যাপারটা আমি বুঝি। আমাদের যেহেতু ফাইন্যান্সিয়াল নলেজ কম, ফাইন্যান্সিয়াল লিটারেসিও কম, কখনো শেখানো হয় না, এবং যেহেতু আমরা লং টার্ম ভিউতে কোনো কিছু চিন্তা করতে পারি না, এবং একই সাথে নাম্বার যখন একটু বড় হয়ে যায় তখন যেহেতু আমাদের হাতে ওই নাম্বারগুলো আর বসে না, এই কারণে অনেক মানুষই ফ্যাদম করতে পারে না, বুঝতে পারে না যে লং টার্মে টাকা পয়সার আসলে কি অবস্থা হবে। এই ভিডিওতে আমি আপনাদের ভেঙে দেখাবো, একদম অঙ্ক করে করে দেখবো আমরা একসাথে কেন 60 কোটি টাকা থাকলেও আপনার জীবন অনেক বেশি দুর্বিষহ হয়ে যাবে আগামীর বাংলাদেশে। চলেন শুরু করা যাক। আচ্ছা, একটা ডিসক্লেইমার দিই ভিডিও শুরু করার আগে, সেটা হলো সবকিছু তো দিন শেষে আল্লাহর হাতে। সো এমন হইতে পারে যে আপনি অনেক গরিব, হঠাৎ করে আপনি একটা লটারি কিনছেন, আপনি 500 কোটি টাকা পাইছেন। আবার এমন হইতে পারে আমি অনেক বড় লোক, আমার ব্যাংকে 1 কোটি টাকা আছে, আমি রাস্তায় হাঁটতেছি, হঠাৎ একটা বাস এসে আমার উপর দিয়ে চলে গেছে। এগুলো হইতে পারে। এগুলাকে আমরা আপাতত অ্যাসাইড রাখবো, এগুলো আমরা কাউন্ট করব না। আপনি যেই ধর্মেরই হন, আপনি তো সবকিছু আল্লাহর হাতে ছেড়ে দিয়ে শুয়ে থাকেন না, তাই না? এবং ধর্ম এতে এটা বলা হয় না যে আপনি সবকিছু ছেড়ে দিয়ে শুয়ে থাকেন, সবকিছু একা একা হবে। কোনো ধর্ম এগুলো বলে না। সো এই ভিডিওর জন্য, জাস্ট এই ভিডিওর স্পেসিফিক সিচুয়েশনটার জন্য আমরা অঙ্কে ফোকাস করব, অ্যাবস্ট্রাক্ট ব্যাপারগুলোর উপরে একটু কম ফোকাস করব, কারণ অ্যাবস্ট্রাক্ট ব্যাপারগুলো আমার হাতেও নেই, আপনার হাতেও নেই, কেউ অ্যাকচুয়ালি জানে না যে অ্যাবস্ট্রাক্ট ব্যাপারগুলো কি হবে। বাংলাদেশে সবচেয়ে বেশি মানুষ থাকে যে বিভাগে, সেই বিভাগটার নাম আমরা সবাই জানি ঢাকা। আমরা ধরি ঢাকায় একজন মানুষ, তার ওয়াইফ, একটা ছেলে একটা মেয়ে, সো একটা কাপল এবং একটা ছেলে একটা মেয়ে, 4 জনের একটা পরিবার থাকে। আজকের দিনে যদি আপনি ঢাকায় এই 4 জনের একটা পরিবারের জীবনের খরচ জানতে চান, আপনি কিভাবে জানবেন? আপনার কষ্ট করতে হবে না। ঢাকা ট্রিবিউন 2022 সালে এই রিসার্চটা পাবলিশ করেছিল, যেটা অ্যাকচুয়ালি করছিল সিপিডি, সো সেন্টার ফর পলিসি ডায়ালগ, যেটা সরকারি কোম্পানি না, বাট ওরা সরকারের সাথে অনেক কাজকর্ম করে। সো ডেটা এর থেকে খারাপ হইতে পারে, এর থেকে ভালো হবে না। ওরা এই রিসার্চটা পাবলিশ করে বলেছিল যে 4 জনের একটা পরিবারের 2022 সালে ঢাকায় থাকার জন্য খরচ অ্যাভারেজে 47,182 টাকা। এখন এটা যেহেতু একটু সরকারি ডেটা, সো আপনারা আমার সাথে একটু চিন্তা করেন যে 47,000 টাকা দিয়ে আসলেই সম্ভব নাকি। আমি এখানে কিছু জিনিস লিখেছি, আমি আপনাদের বলি, আপনারা আমাকে কমেন্টে জানান যে আমি ঠিক বলতেছি না ভুল বলতেছি। বেসিক হিসাব, 4 জনের ফ্যামিলি ঢাকায় থাকে, বাসা ভাড়া নিল একটা, এক অ্যাপার্টমেন্টের ভাড়াই নিল, 2 অ্যাপার্টমেন্ট লাগবে না। যেহেতু বাচ্চা কাচ্চা আছে, একটা ছেলে একটা মেয়ে আছে ধরেন, ওদের স্কুল কলেজ লাগবে, স্কুলই লাগবে ধরেন, দুজনই স্কুলে পড়ে। যেহেতু স্কুল লাগবে, সো ওরা যা হঠাৎ করে পূর্বাচলে থাকা শুরু করতে পারে না, ওরা সেন্ট্রাল ঢাকার আশপাশে কোথাও থাকবে। বাসা ভাড়া ধরলাম 30,000 টাকা, কমাই ধরতেছি বা অ্যাভারেজেই ধরতেছি 30,000 টাকা বাসা ভাড়া। মনে করেন গ্যাস ইলেকট্রিসিটির বিল আলাদা দিতে হবে না, এই 30,000-এর মধ্যে গ্যাস ইলেকট্রিসিটি বিল আছে। বাচ্চাদের স্কুলে পড়াইতে মিনিমাম 4,000 টাকা লাগে পার বাচ্চা, সো 2 বাচ্চা মিলায় 8,000 টাকা হয়ে গেল, 38,000 টাকা। এই ফ্যামিলি মাছ মাংস খায় না, এই ফ্যামিলির মাছ মাংস ভেজিটেরিয়ান ফ্যামিলি, ওদের মাছ মাংসের উপরের কোনো ইচ্ছা নেই, ওরা শুধু ডিম খায়। 4 জন ফ্যামিলি, 30 দিন যদি প্রত্যেকে একটা করে ডিম খায়, 120টা ডিম লাগে, তার মানে 10 ডজন ডিম লাগে। আজকের দিনের রেট যদি আপনি হিসাব করেন, শুধু ডিমের দামই আসবে 1500 থেকে 1600 টাকা। এখন মনে করেন মাছ মাংস খায় না, কিন্তু ডিম ভাজতে তো তেল মশলা এইসব লাগবে, তাই না? কার্বোহাইড্রেট দরকার মানুষের। সো কার্বোহাইড্রেট, তেল মশলা, হাবি জাবি সব মিলায় ধরলাম আরও 10,000 টাকা ওনাদের যায় গ্রসারি শপিংয়ে 4 জনের ফ্যামিলির। কত হইল? 48,000 টাকা হইল এখন পর্যন্ত। এবার মনে করেন 5,000 টাকার মতো, যেহেতু হাজব্যান্ড হয়তো অফিসে যায়, ওয়াইফও হয়তো অফিসে যায়, দুজন যদি অফিসে যাতায়াত করে, 5,000 টাকা মনে করেন ঢাকায় ওদের খরচ হয় মাসে ট্রান্সপোর্টে, 53,000 হইল টোটাল। আমি ধরে নিলাম এরা কোনোদিন কোনো আনন্দের কিছু করে না, এদের কখনো কোনো অসুখ হয় না, এদের বাচ্চা কাচ্চাদের জামা কাপড় কিনে দেওয়া লাগে না, নিজেদেরও জামা কাপড় কিনে দেওয়া লাগে না, এদের বাচ্চা কাচ্চাদের স্কুলে বই খাতাও কিনে দেওয়া লাগে না, এদের এক্সট্রা কোনো খরচ নাই। শুধুমাত্র যেই খরচের লিস্টটা আমি বললাম, এই খরচের লিস্টেই এদের হয়ে গেছে 53,000 টাকা। এখন আপনি একটা জিনিস দেখেন, এই রিপোর্টটা ছিল 2022 সালের। 2022 সালের পরে কিন্তু ইকোনমিক অবস্থা পুরো দুনিয়ায় খারাপ হয়েছে, বাংলাদেশেও খারাপ হয়েছে। পুরো দুনিয়ায় যত খারাপ হয়েছে, বাংলাদেশে তার থেকে অনেক বেশি খারাপ হয়েছে। আমরা যদি একটু কষ্ট করে বাংলাদেশ ব্যাংকের ইনফ্লেশন রেটটা দেখি গত 2 বছরের, আপনি দেখতে পারবেন 10%-এর উপরে ছিল বেশিরভাগ সময় ইনফ্লেশন রেট। এগেইন সরকারি ডেটা, সো এর থেকে খারাপ হইতে পারে, বাট এর থেকে যে ভালো হয়েছে বাট সরকার আমাদের জানায় নেই, এরকম তো হওয়ার কোনো চান্স নাই। তার মানে 2022 সালে যেটা 53,000 টাকা ছিল, ওইটার রিয়েল ভ্যালু আসলে এখন 65,000 টাকার আশপাশে আপনি ধরতে পারেন। আচ্ছা, এ পর্যন্ত অঙ্ক ঠিকঠাক। আমরা ধরে নিলাম
আজকের দিনে এসে যদি 65,000 টাকা থাকে তাইলে 4 জনের একটা পরিবার ঢাকায় মোটামুটি থাকতে পারে। তাদের কোনো আরামায়েশ নাই, তাদের কোনো খাওয়া দাওয়ার এক্সট্রা ব্যাপার-স্যাপার নাই, তারা রেস্টুরেন্টে যায় না, তাদের কোনো অসুখ হয় না, সব কিছু ঠিক আছে। বাট 65,000 টাকার মতো যদি হয় তাহলে তারা ঢাকায় বেঁচে থাকতে পারবে। এই জায়গায় আমি একটু থামে, আপনারা অনেকে বলতে পারেন যে না, আমি এরকম অনেক ফ্যামিলি চিনি যাদের আসলে 65,000 টাকা ইনকাম হয় না, কিন্তু তারা তো ঢাকায় ঠিকই বেঁচে আছে। আমরা মানবেতর জীবনযাপনের কথা বলতেছি না, আমরা আহামরি বড়লোকি জীবনযাপনের কথা বলতেছি না, আমরা নর্মাল একটা মধ্যবিত্ত ফ্যামিলির কথা বলেই পুরো ভিডিওর হিসাবটা করতেছি। এখন আপনারা আমার সাথে একটু অঙ্ক করেন, অঙ্কটা একটু ইন্টারেস্টিং হবে এবং একটু ট্রিকি হবে। আমার সাথে থাকেন, মানে আমি চেষ্টা করবো স্ক্রিনেও বিভিন্ন জিনিস দেখাতে যেন আপনাদের অঙ্কটা বুঝতে সুবিধা হয়। ধরেন আপনার বয়স আজকে 30 বছর, আপনার ফ্যামিলি প্রত্যেক মাসে এই 65,000 টাকা দিয়ে চলতেছে, ঢাকার মধ্যে 4 জনের ফ্যামিলি, যেটার কথা আমি আপনাকে বললাম, বা বছরে আপনার লাগতেছে ঢাকায় চলাচলের জন্য 8 লাখ টাকা। 65 × 12 8 লাখ টাকা। আপনার কোনো চাহিদা আহ্লাদ নাই, আপনার কোনো সেলফ ইমপ্রুভমেন্টের অ্যাঙ্গেল নাই, আপনার জীবন ভালো আছে, আপনি খুশি আছেন। বছরে যদি 8 লাখ টাকা হয় বা মাসে যদি 65,000 টাকা হয়, আমার বড়লোকি জীবন হইতেছে না, আবার আমার অত্যাধিক গরিব জীবন হইতেছে না, আমি মোটামুটিভাবে ভালো আছি ভেবে আপনি সুখে শান্তিতে রাত্রে ঘুমাইতে যান। এইভাবেই ঘুমাইতে ঘুমাইতে 30 বছর পার হয়ে গেল, আপনার বয়স এখন 60, আপনার রিটায়ারমেন্টের সময় চলে আসছে। আজকের দিনে আপনি 8 লাখ টাকা যা করতে পারতেছেন বা মাসে 65,000 টাকা যা করতে পারতেছেন, 30 বছর পরে আপনার বয়স যখন 60 হবে, আজকে যদি আপনার বয়স 30 হয়, 60 যেদিন হইতেছে ওই দিন এই সেম জিনিস করতে, আজকে 65,000 টাকা মাসে যা করতেছেন বা 8 লাখ টাকা বছরে যা করতেছেন, সেম জিনিস করতে 30 বছর পরে আপনার কত টাকা লাগবে? এগেন বাংলাদেশ ব্যাংকের সেম ডেটা দিয়ে যদি আমরা মডেল প্রেডিক্ট করার চেষ্টা করি, সরকারি ডেটা সেট থেকে খারাপ হইতে পারে, ভালো হবে না। সেম ডেটা দিয়ে যদি আমরা প্রেডিক্ট করার চেষ্টা করি, আজকের দিনে বছরে 8 লাখ টাকা দিয়ে আপনি যা করতে পারতেছেন, সেম জিনিস করতে আপনার 30 বছর পরে লাগবে 1,40,00,000 টাকা। আমি জানি আপনি আমাকে পাগল ভাবতে পারেন, কারণ কই 8 লাখ টাকা, কই 1,40,00,000 টাকা, আকাশ পাতাল ডিফারেন্স। মাত্র 30 বছরের মধ্যে 8 কোটি টাকার জিনিস কীভাবে 1,40,00,000 টাকার জিনিস হয়ে যায়, তাই না? কম্পাউন্ড ইন্টারেস্ট জিনিসটাই এমন, কম্পাউন্ড ইন্টারেস্ট বুঝতে অনেক কষ্ট হয় মানুষের। আমি একটা সহজ উদাহরণ দিয়ে বোঝাই, তাহলে হয়তো আপনাদের জন্য একটু সহজ হবে কম্পাউন্ড ইন্টারেস্ট ব্যাপারটা বোঝা। আইনস্টাইন নাকি জানি কম্পাউন্ড ইন্টারেস্টকে কিন্তু পৃথিবীর 8ম আশ্চর্য বলছিল, কারণ এই জিনিস এমনভাবে বাড়ে, আপনি যদি খুব খেয়াল না করেন আপনি টেরও পাবেন না কীভাবে পাগলের মতো বেড়ে গেল এই জিনিস। ধরেন আপনি 5% ইন্টারেস্টে ব্যাংকে 10,000 টাকা রাখছেন, ছোটবেলায় রাখছেন, ওই টাকা আপনি ধরেন নাই, নতুন কোনো টাকাও আপনি ব্যাংকে ভরেন না, আপনি 10,000 টাকা ব্যাংকে রাখছিলেন 5% ইন্টারেস্ট, এরপর আপনি ভুলে গেছেন। 10 বছর পরে এই 10,000 টাকা কত টাকা হবে? 10 বছর পরে এই 10,000 টাকা হবে 16,200 টাকার মতো। সো মাত্র 6,200 টাকা বাড়ছে, তেমন কোনো আহামরি ইম্প্রুভমেন্ট কিন্তু না। এখন মনে করেন 20 বছর পরে এটা কি হবে? 20 বছর পরে আপনার 10,000 টাকা হয়ে যাবে 26,000 টাকা। সো চিন্তা করেন প্রায় 1.5 গুণ বাড়ছে। সো 10,000 টাকা ছিল আপনার প্রিন্সিপাল ভ্যালু, 16,000 টাকা যুক্ত হয়েছে, প্রিন্সিপাল ভ্যালুর 1.5 গুণ যুক্ত হয়েছে, ওই টোটাল অ্যামাউন্ট 20 বছর পরে হয়ে গেছে 26,000 টাকা। মনে করেন 20 বছর পরেও আপনি ওই 10,000 টাকা ধরেন নাই, আমি ছোটোবেলায় রাখছিলাম, আমি এটা একবারে 30 বছর পরে উঠাবো। 30 বছর পরে কি হবে? 43,000 টাকা। এখন মনে করেন আমি ধরবো না তো ধরবোই না, আমার বাচ্চা যেদিন জন্মাইছিল ওই দিন তার নামে আমি 10,000 টাকা ফিক্সড ডিপোজিট করছি, আমি আর কিছু করবো না, আমি একবারে বাচ্চার বয়স যখন 60 হবে ওই উঠাবে, আমি আর কিছু করবো না। 60 বছর পরে ওই 10,000 টাকার ভ্যালু হবে 2 লাখ টাকা। তো আপনি চিন্তা করেন 10,000 টাকা মাত্র জাস্ট টাইমের কারণে, 60টা বছর চলে যাওয়ার কারণে 5% ইন্টারেস্ট কম্পাউন্ড হইতে হইতে 10,000 টাকা হয়ে গেছে 2 লাখ টাকা। এইটা 5%-এর হিসাব, বাট আমাদের ইনফ্লেশন রেট তো 5% না, আমাদের ইনফ্লেশন রেট 10%। আবার ইনফ্লেশন রেট হিসাব করা হয়, আমি খুব বেশি জটিল টেকনিক্যাল আলাপে যাব না, ইনফ্লেশন রেট সাধারণত হিসাব করা হয় সিপিআই টাইপ ডেটা, কনজিউমার প্রাইস ইন্ডেক্স টাইপ ডেটা দিয়ে, যে মার্কেটে গেলাম আজকে মাংসর দাম কত, 5 বছর পর আবার মার্কেটে গেলাম আজকে মাংসর দাম কত, এই দুইটা ডিফারেন্স দিয়ে ধরে নেওয়া ইনফ্লেশন। বাট এখানে পিক অ্যান্ড চুজ করা হয়, ধরেন তেলের দাম বাড়ছে 50% গতিতে, আবার ধরেন মাংসের দাম বাড়ছে 5% গতিতে। সো সব কিছু হিসাব আসলে নেয় না মানুষ পিক অ্যান্ড চুজ করে, যারা এইসব হিসাব নিকাশ করে, যেগুলো একটু ভালো, যেগুলোর দাম একটু কম বাড়ছে, ওগুলো নিয়ে হিসাব করা হয়। এই কারণে আমি বারবার বলতেছি যে আসলে হয়তো ইনফ্লেশন 10%-এরও বেশি, বাট তারপরেও আমরা কনজারভেটিভলি ধরে নিচ্ছি 10%। আচ্ছা, 60 বছর বয়স হয়ে গেছে আমাদের, আমরা রিটায়ার করছি, এখন আমাদের প্ল্যান হলো আমরা সকালে উঠে চা খাবো, নাতি টাতি দেখবো, ছেলেপেলের কি অবস্থা দেখবো, পেপার টেপার পড়বো, টিভি দেখবো, আর কোনো কিছু করবো না, পেপার পড়বো, চা খাবো, টিভি দেখবো, এই হবে আমার জীবন। এই জীবন কাটানোর জন্য আপনি যদি আজকে যেরকম জীবন কাটাচ্ছেন সেম কোয়ালিটি অফ লিভিং রাখতে চান, সেই ক্ষেত্রে আপনার আজকে বছরে 8 লাখ টাকায় যা হচ্ছিল সেম জিনিস করার জন্য 30 বছর পরে লাগতেছে 1,40,00,000 টাকা। এখন আপনি আমাকে বলেন এই 1,40,00,000 টাকা কোথা থেকে আসবে আপনার জন্য? আপনি একটু চিন্তা করেন জিনিসটা, আপনার আমাকে বলতে হবে না, আপনি ভিডিওটা এখানে পজ দেন, পজ দিয়ে চিন্তা করেন 30 বছর পরে প্রত্যেক বছর আমার কাছে 1,40,00,000 টাকা কিভাবে আসবে? আপনি তো কাজ করতেছেন না, আপনার অ্যাক্টিভ বেতন থেকে 1,40,00,000 টাকা আসার কোনো সম্ভাবনা নাই। আপনি বলতে পারেন যে হ্যাঁ আমার ছেলে মেয়ে হয়তো আমাকে দিবে,
ট্রু, ছেলে মেয়েকে যদি আপনি ভালো মতো রেইজ করে রাখেন বা ছেলে মেয়ে যদি আপনার থাকে তারা আপনাকে 1,40,00,000 টাকা দিতে পারে বছরে, পসিবল। আবার ছেলে মেয়েদের তো নিজের জীবনও আছে, তাদের জীবনের ব্যয়ও বাড়ছে, সো তারা হয়তো তাদের পুরো 1,40,00,000 টাকা আপনাকে দিবে না। একইভাবে আপনার নিজের বাবা মা আছে, তাদের খরচটাও যুক্ত হবে। সো তখন এমন হইতে পারে আপনার 1,40,00,000 টাকা আর হবেই না, ঠিক আছে? তারপর আমি ধরে নিলাম যে না, ছেলে মেয়ে হয়তো কিছু দিছে, আপনার অত সমস্যা হয় নাই। দেখেন, এই ব্যাপারটা নিয়ে না আমরা ভাবি না, আমরা ভাবি যে ফিউচারের প্রবলেম, 30 বছর কিভাবে চলে যাবে আপনি টেরও পাবেন না। আমাদের কিন্তু বাংলাদেশ একটা আনফর্চুনেট দেশ, আমাদের কিন্তু সোশ্যাল সেফটি নেট নাই যে সরকার আপনাকে প্রত্যেক বছর টাকা দিবে, ওই ঢং আমাদের নাই। আমাদের কিন্তু হেলথ ইন্স্যুরেন্স নাই। আপনি যদি দেখেন যে আমি কোথায় জানি পড়ছিলাম, প্রত্যেক 5 জনের একজন ক্যান্সার আক্রান্ত হয় এখন। আল্লাহ না করুক যদি আপনার কিছু একটা হয়, আপনারও তো কোনো হেলথ ইন্স্যুরেন্স বাঁচাবে না, আপনার নিজেরই টাকা দিতে হবে। কোথা দিয়ে যে আপনার খরচ হবে, যেহেতু সবাই, একটা হসপিটাল আছে যেখানে বলা হয় যে এই হসপিটালে গেলে প্রথম কোয়েশ্চেন ওরা জিজ্ঞেস করে আপনার কি জার্মান রিংটা নেবেন নাকি আপনি ইন্ডিয়ান রিংটা নেবেন। ওরা মানে হার্টে যে রিং পরানো হবে এটা নিশ্চিত, ওই হসপিটালে গেলেই ওরা শুরুই করে এই প্রশ্ন দিয়ে যে আপনি কি জার্মানটা পরাবেন নাকি আপনি ইন্ডিয়ানটা পরাবেন, ইন্ডিয়াটার দাম একটু কম। মেইন কথা যেটা আমি বোঝাইতে চাইতেছি সেটা হলো, আনফর্চুনেটলি বাঙালি মধ্যবিত্তর জীবন 30 বছর পরে ভয়ঙ্কর কঠিন হবে, যেটা আমরা রিয়ালাইজ করি না। আবার আপনি একটা জিনিস চিন্তা করেন, আপনি তখন তো দেশে চিকিৎসা করাইতে যাবেন না। এখনও আমাদের একটু আপার মিডল ক্লাস যারা আছে তারা কিন্তু ইন্ডিয়া যাইতে চায় বা মালয়েশিয়া যাইতে চায়, বিভিন্ন দেশে যাইতে চায়। বাংলাদেশের থেকে যাদের অন্যান্য দেশে যে চিকিৎসা করানোর সামর্থ্য আছে, তাদের খুব কম মানুষই আছে যারা বাংলাদেশে তাও চিকিৎসা করার সামর্থ্য আছে, তারপরেও বাংলাদেশের প্রতি ভালোবাসা থেকে করায় না। আমি চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করছিলাম, আমি স্ক্রিনশটটা আপনাদের সাথে শেয়ার করব, যে 30 বছর পরে কনসিডারিং 1971 সাল থেকে, যেদিন থেকে বিডিটি ব্যাপারটা, বাংলাদেশি টাকা যেদিন থেকে আবিষ্কার হয়েছে, ওই দিন থেকে আজকের ডেটা নিয়ে তুমি একটু প্রেডিক্ট করো যে 30 বছর পরে $1 কত টাকা হবে। চ্যাটজিপিটি আমাকে বলছে $1 হবে 469 টাকা আজকের দিনের হিসাবে। এই যে আপনার বছরে 1,40,00,000 টাকা লাগতেছে আপনার বয়স যখন 60 জীবন চালানোর জন্য, এই টাকাটা কোথা থেকে আসবে এটার কোনো উত্তর নেই আসলে। কেউ জানে না এই টাকাটা কোথা থেকে আসবে। এখন এই সমস্যা আপনি কিভাবে সমাধান করবেন এটা পুরোপুরি আপনার উপরে, আমার কাছে কোনো সমাধান নাই। আমি জাস্ট আপনাদের প্রবলেমটার ব্যাপারে অ্যাওয়্যার করতেছি, আপনি আপনার মতো করে সমাধান করেন যদি আপনি কোনো সমাধান পান। বাট আমি কিছু অঙ্ক করে আপনাকে হেল্প করি। আজকের দিনে আমি যদি ব্যাংক থেকে 8 লাখ টাকা ইন্টারেস্ট পেতে চাই, কথার কথা, ইন্টারেস্টের কিছু ধর্মীয় কারণে কিন্তু অনেকে ইন্টারেস্ট পছন্দ করে না, বাট ধরলাম আপনি করেন, কথার কথা, আমাদের জাস্ট অঙ্কর সুবিধার জন্য, আসলে আপনার করতে হবে না। আপনি ইন্টারেস্টটা একটু হিসাব করা সহজ দেখে আমি বলতেছি। আপনি ইন্টারেস্টের জায়গায় মনে করেন আপনি কোথাও ইনভেস্ট করছেন যেখান থেকে আপনার 5% রিটার্ন আসে বছরে। সো আমি 100 টাকা ইনভেস্ট করছি অমুক দোকানে, ওই দোকান তার প্রফিটের টাকা থেকে আমাকে 5 টাকা করে দেয় বছরে, ঠিক আছে? আপনি এভাবে হিসাব করেন, যদি ইন্টারেস্ট অ্যাঙ্গেলে যেতে না চান হিসাব একই আসবে। মনে করেন আমি যদি আজকে আমার কোনো ইনভেস্টমেন্ট বা ইন্টারেস্ট থেকে 8 লাখ টাকা বছরের রিটার্ন পাইতে চাই, তাহলে আমার ব্যাংকে থাকতে হবে 1,60,00,000 টাকা। ইন্টারেস্ট হইলে 1,60,00,000-এর 5%-এর হিসাব যদি আপনি করেন, মাসে 65,000 টাকার আশপাশে আসবে। এখন আপনার বয়স যখন 60 বছর, তখন তো আপনার এই প্যাসিভ ইনকামে, সো ইন্টারেস্ট বা ইনভেস্টমেন্ট থেকে, এই অঙ্কটাই হইতে হবে 1,40,00,000 টাকা। সো কত টাকা ইনভেস্ট আমার করতে হবে বা কত টাকা আমার ব্যাংকে রাখতে হবে যাতে করে 1,40,00,000 টাকা আমার ইন্টারেস্ট হিসেবে আসে বা ইনভেস্টমেন্টের রিটার্ন হিসেবে আসে? উত্তর 30 কোটি টাকা। আপনার ব্যাংকে যদি 30 কোটি টাকা থাকে, আপনার বয়স যখন 60, তখন আপনি সেই 30 কোটি টাকার রিটার্ন দিয়ে, ইনভেস্টমেন্টের রিটার্ন অথবা ব্যাংকের ইন্টারেস্ট দিয়ে, সেম লেভেল অফ লাইফ কাটাইতে পারবেন, যেই লেভেল অফ লাইফ আজকে আপনি 65,000 টাকা পার মাসে ঢাকা শহরে কাটাইতে পারেন। এখন একটা জিনিস আপনি দেখেন, 60 বছরে আমরা সব কিছু হিসাব করতেছি, বাট বাংলাদেশের গড় আয়ু তো 60 না, বাংলাদেশের গড় আয়ু 74। এখন আপনি তো 74 বছর পর্যন্ত বাঁচবেন। এগেইন আমরা সব আশপাশের ব্যাপার, আপনি কবে অত পর্যন্ত বাঁচবেন কেউ জানে না, আমরা জাস্ট অঙ্কে ফোকাস করতেছি। এখন ধরলাম আপনি 74 বছর পর্যন্তই বাঁচবেন, আমি ধরলাম আপনি 200 বছর পর্যন্ত বাঁচার কথা, বাট তাও আপনি অঙ্কের জন্য হিসাব করেন আপনি 74 বছরই বাঁচবেন। এই যে 60 থেকে 74, 14 বছর, এই 14 বছরেও তো কারেন্সির ডিভ্যালুয়েশন হবে, ওইটাকে আমরা হিসাব করব না? আপনার বয়স যখন 74 হবে, বা আজকের থেকে 30-40 বছরের পরের কথা যদি আপনি চিন্তা করেন, বছরে 50 কোটি টাকাও যদি আপনার ব্যাংকে থাকে, আপনি সেম লেভেল অফ লাইফ পাবেন না যেটা আজকে আপনি 65,000 টাকা পার মাসে ঢাকা শহরে পাচ্ছেন। ইট ইজ রিয়ালিটি, এবং এটা নিয়ে আমি হ্যাপি না, এটা নিয়ে হ্যাপি হওয়ার কিছু নেই, এটা নিয়ে কেউই প্রবাবলি হ্যাপি না, বাট এরকম একটা জিনিস হইতে যাচ্ছে, সব ডেটা বলতেছে এরকম একটা জিনিস হবে। আমি জাস্ট 2টা ব্যাপার বলে এই ভিডিওটা শেষ করি, খুব বেশি কিছু আমি বলবো না। 1 নম্বর ব্যাপার হইল, আজকের দিনে যদি আপনার ব্যাংকে 1,60,00,000 টাকা না থাকে, তার মানে, বা আপনার এমন কোনো ইনভেস্টমেন্ট যদি না থাকে যেখান থেকে আপনার বছরে 8 লাখ টাকা রিটার্ন আসে,
এটা যদি না থাকে আপনার, তার মানে আপনি এই ঝামেলাটার মধ্যে পড়তে যাচ্ছেন। ট্র্যাজেক্টরি তাই বলে। আজকে যদি আমার অ্যাকাউন্টে 1,40,000 না থাকে, তাইলে চান্স আছে আমার যখন 60 হবে তখন আমার অ্যাকাউন্টে 30 কোটি থাকবে না। আজকের দিনের হিসাবে যদি আমি হিসাব করার চেষ্টা করি, আজকের দিন সবসময় ভবিষ্যৎ বলে না, বাট এই দিনের হিসাবে আমরা যদি প্রেডিক্টিভ মডেল বসাই, তাহলে আপনি এটা দিয়ে একটু জাজ করতে পারেন নিজেকে যে আমি তাহলে কি করতে পারি বা আমি কি করতে পারতাম যাতে করে আজকের দিনে আমার অ্যাকাউন্টে 1,40,00,000 বা 1,60,00,000 যেটাই অ্যামাউন্ট ওইটা থাকতো, যাতে করে আমার 8 লাখ টাকা বছরে রিটার্ন আসতো আমার ইনভেস্টমেন্টে। এটাতে আপনি জাজ করতে পারবেন যে আপনি যে ক্যারিয়ারে আছেন সেই ক্যারিয়ারটা আদৌ আপনার জন্য ঠিক নাকি, বা ওই ক্যারিয়ারটার এই জিনিস দেওয়ার পোটেনশিয়াল আছে নাকি। যদি না হয় তাহলে ওই ক্যারিয়ার না থেকে আপনার অন্য কোনো ক্যারিয়ারে চলে যাওয়া উচিত, কারণ এই ক্যারিয়ারে তো আপনার ভবিষ্যৎ অন্ধকার। সেকেন্ড যে ব্যাপারটা আমি বলবো, লং টার্ম প্ল্যানিং খুব ইম্পর্ট্যান্ট নিজেদের জীবনে। যদিও আমরা জানি যে আগামী 10 সেকেন্ডেরও কোনো ভরসা নাই, অ্যাট দ্য সেম টাইম আমরা লং টার্ম প্ল্যানিং সবসময়ই করব, কারণ লং টার্ম প্ল্যানিং যখন মানুষ করে না তখন হঠাৎ করে মানুষ অনেক বড় বড় ঝামেলায় পড়ে যায় এবং মানুষ রিয়ালাইজও করে না যে টাইম কত তাড়াতাড়ি চলে যায়। আপনি হয়তো খেয়ালই করেন না যে 2025-এর কিন্তু অলমোস্ট 1 মাস শেষ, এবং কিছু বোঝার আগে আপনি দেখবেন 2030 চলে আসছে। আমাকে কত মানুষ বলে যে 2017 সালে আপনি যখন ওটা বলছিলেন তখন যদি ওটা করতাম, 2018 সালে আপনি বইতে লিখছিলেন পডকাস্ট করার কথা, আমি যদি করতাম। যদি অঙ্কতে যায় কোনো লাভ নেই, আপনার জাস্ট একটু লং টার্ম থিঙ্কিং বাড়াইতে হবে, এই তো। এবং এছাড়া ইনএভিটেবল ভবিষ্যৎ যা হওয়ার তা তো হবেই, বাট তারপরেও আমাদের পক্ষ থেকে আমরা যতটুকু পারি আমরা প্রিপারেশন নেওয়ার চেষ্টা করব। এই তো, ভালো থাকেন সবাই। আমি অনেক অঙ্কের কথা বলছি, আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। টাটা।